জাতিসংঘ সফর নিয়ে প্রধান উপদেষ্টা এবং তার প্রতিনিধি দলের জাতিসংঘ সফর নিয়ে একদম সংক্ষেপে বা 1 মিনিট করে যদি একটু শুধু পয়েন্টগুলো জানতে চাই, এই সফরে এখন পর্যন্ত আপনাদের কাছে কি কি বিষয় ইতিবাচক বা নেতিবাচক, কি কি বিষয় গুরুত্বপূর্ণ বা উল্লেখযোগ্য মনে হলো? আমি ডক্টর মুস্তফা সারোয়ার, আপনি যুক্তরাষ্ট্রে আছেন, আপনার কাছ থেকে শুরু করি। হ্যাঁ, এখানে আমি পজিটিভ বলবো যে ডক্টর মোহাম্মদ ইউনূসের ইউনাইটেড নেশন জেনারেল অ্যাসেম্বলিতে তার যে বক্তৃতা দিয়েছেন, হুম। ভাষণটা আমি দেখলাম খুবই পরিমিত এবং ভেরি ওয়েল ব্যালেন্সড। এটা উনি ভালো করেছেন। যদিও আমি সব পয়েন্টস গুলোর সঙ্গে ডিটেইলে আমি একমত নই, কিন্তু ওভারঅল দ্যাটস এ ভেরি গুড গুড থিং। এবং ওখানে আমরা কতগুলো জিনিসকে উল্লেখ করবো চট করে। যেমন ধরেন উনি প্যালেস্টাইন সম্পর্কে, গাজা সম্পর্কে ওনার কমেন্টস গুলো সেটা খুবই প্রশংসার যোগ্য। এবং উনি দ্বিরাষ্ট্র, দুই রাষ্ট্রের যে যেটা বলেছেন, যেটা পৃথিবীর প্রায় সব দেশগুলোরই ইনক্লুডিং যুক্তরাষ্ট্রের অফিসিয়াল পলিসিও সেটাকে সমর্থন করে। এটা খুবই ভালো হয়েছে। আর উনি রোহিঙ্গা ইস্যুকে উনি উল্লেখ করেছেন এবং এর সলিউশনের জন্য আশাবাদী ভাষণ দিয়েছেন। কিন্তু এখানে আমার নিজস্ব একটা বক্তব্য আমি অ্যাড করব যে রোহিঙ্গাদের ব্যাপারটা, এটার সলিউশনটা হলো সিসিফাসের পাথর উত্তোলন। ওই পাথর উপরে ওঠায়, আবার নিচে নেমে যায়, আবার উঠে আবার নিচে নেমে যায়। এটা এত কমপ্লেক্স বিকজ অফ অল কাইন্ডস অফ ডিফারেন্ট ফোর্সেস আর ইনভলভড। এখানে আমি আশা করি উনি কিছুটা সার্থক হবেন, কিন্তু এর একদম পুরো সার্থকতা আমি দেখছি না ওনার এই শর্ট অ্যানাদার 5-6 মান্থসে। আর একটা হলো যে উনি আমাদের সংস্কার সম্পর্কে বলেছেন, ঘোষণাপত্র সম্পর্কে বলেছেন। এটাও কিন্তু একটা গুরুত্বপূর্ণ আসপেক্ট তার বক্তৃতার মধ্যে। এবং কি ডেভেলপমেন্ট যা করেছেন তা উনি উল্লেখ করেছেন। কাজে ওভারঅল যেন মনে হয়েছে যে এগুলো তার স্ট্রং পয়েন্টস। আর ওদিকে উইক পয়েন্ট হলো যে ওনার যাত্রাকে, এটা ওনার জন্য নয়, হুম। এখানে যে বিভিন্ন সার্কাস হচ্ছে নিউ ইয়র্কে, হ্যাঁ, বিভিন্ন খুব এন্টারটেইনিং ব্যাপার স্যাপার ঘটছে, মারামারি, হুলস্থুল, এটা কিন্তু অন্য কোনো দেশের লোকরা কিন্তু এই কাজ করে না। পাকিস্তানিরা করে না, ভারতীয়রা করে না, মায়ানমার করে না, শ্রীলঙ্কা করে না, ইউরোপের কোনো কান্ট্রি করে না, আফ্রিকার কোনো কান্ট্রি করে না। ইজিপ্ট টার্কি কারো লোক নিউ ইয়র্কে, মানে দফায় দফায় মারামারি, হ্যাঁ, এবং অ্যারেস্ট, এগুলো কিন্তু অন্য কোনো দেশের জন্য নেই। আমি এর একটা কারণ খোঁজার চেষ্টা করছি। আমার যেন মনে হয় যে বাংলাদেশিরা যুক্তরাষ্ট্রে যারা আছে, বিশেষ করে নিউ ইয়র্কে, তারা আমার মনে হয় যুক্তরাষ্ট্রের সঙ্গে এসিমিলেট করতে পারেনি। তাদের মন পড়ে আছে বাংলাদেশে, যে এই জন্য তারা ওই বাংলাদেশেরটাই সবসময় চিন্তা করে। এবং ওখানকার যে সংস্কৃতিতে যে একটু মারামারি আছে, হুম। তারপরে মানে গোলমাল আছে, ওটাকেই তারা করছে। এইটা হলো এই ডক্টর মোহাম্মদ ইউনূসের সফরের ওনার জন্য নয়, কিন্তু ওভারঅল একটা নেগেটিভ পয়েন্ট। জি। আ আমার খুব জানতে ইচ্ছা করে, এটি অবশ্য আমি জানি না স্যার আপনি জানেন কিনা? মানে তারা যে মারামারিটা করছে বা সারাদিন ধরে এইরকম করছে, যুক্তরাষ্ট্রে ব্যস্ত জীবন, সবাই যার, যার কাজে প্রচণ্ড ব্যস্ত থাকে। এই কাজগুলো করে বাংলাদেশে যেমন মিছিলে গেলে কিছু টাকা পয়সা পাওয়া যায়, যারা যায় অ জানেও না অনেক সময় যে কার মিছিলে যাচ্ছে, কিছু টাকা পয়সা পাচ্ছে বলে যাচ্ছে। এখানে আসলে তাদেরকে ফান্ডিং থাকে। মানে কেন তারা এগুলো করে? নো, নো, এখানে কিন্তু টাকা পয়সা নেই। আমি আপনাকে বলি, আমি একবার লন্ডন থেকে ফিরে আসছি গত বছর। রাত্র 1টা, রাত 1টা, নিউ হুম। ইয়র্কের জেএফকে নামলাম। দেখি হঠাৎ আমাকে রিসিভ করার জন্য বেশ একদল লোক, তারা স্লোগান দিচ্ছে। আমার সঙ্গে আরো একজন ছিল। আমি তো আশ্চর্য হয়ে গেছি যে এত রাতে, তো মানে জেএফকে আসা কিন্তু অনেক খরচের ব্যাপার। নিশ্চয়ই। গাড়ি পার্ক করা অনেক খরচের দরকার, এবং অনেকে কাজ ছেড়ে আসছে। আই ওয়াজ কাইন্ড অফ সারপ্রাইজ। আমার যেন মনে হয় যে বাংলাদেশি যারা আছে নিউ ইয়র্ক এবং অন্যান্য বিভিন্ন অঞ্চলে, তাদের কিন্তু আমার যেন মনে হয় মন পড়ে আছে বাংলাদেশে। জি, যাই আমার যা জি। মনে হয়, এই একদম জন্য স্পষ্ট নিজের যে খরচ দিয়ে যেটাকে তারা বিশ্বাস করে, যাকে পছন্দ করে, যাকে অপছন্দ করে, তার একটা দারুণ প্রকাশ জি। ঘটে এই বিভিন্ন তাদের কর্মকাণ্ডে। আমার মনে ডক্টর হয় এতে মুস্তাফা কোনো সরোয়ার, অর্থ অনেক তারা ধন্যবাদ। পায়। অনেক ধন্যবাদ। মানে অনেক ডেডিকেটেড, অনেক প্যাশনেট মনে হলো তাদেরকে। আমি জনাব হুমায়ুন কবির, আপনার কাছ থেকেও আপনি ইতিবাচক কি দেখলেন, নেতিবাচক বা গুরুত্বপূর্ণ উল্লেখযোগ্য কি দেখলেন, একটু সামারি করে যদি আপনি বলেন। ধন্যবাদ আপনাকে। আসলে আহ, কয়েকটা জিনিস। এটা হচ্ছে যে এবার 80তম জাতিসংঘের সাধারণ পরিষদের অনুষ্ঠান এটা হয়ে গেল বা হচ্ছে। তো কাজেই এখানে একটা জিনিস গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে যে বিশ্বকে শান্তিপূর্ণ রাখবার জন্য জাতিসংঘের কি ভূমিকা, এতদিন করেছে, এখনো কি করছে। এবং সেই প্রেক্ষাপটে গাজায় যে গণহত্যার যে নিষ্ঠুর মানবতা বিরোধী অপরাধগুলো হচ্ছে,
এই প্রেক্ষাপটে গাজার যুদ্ধটা কিভাবে বন্ধ করা যায় এই বিষয়টা, এবং পশ্চিম তীর ইসরায়েল যাতে দখল করে না নেয় সেটাকে ঠেকিয়ে প্যালেস্টাইন রাষ্ট্র কিভাবে করা যায়, এটা হচ্ছে এই বছরের আন্তর্জাতিক প্রধান বিষয়। আর দ্বিতীয় যে বিষয় আমাদের জন্য সেটা হচ্ছে যে আমরা বাংলাদেশে নির্বাচন সামনে, সংস্কার প্রক্রিয়া চলছে, গণতান্ত্রিক টেকসই একটা গণতান্ত্রিক উত্তর, এই বিষয়টা নিয়ে কথা বলা। তো আমার ধারণা, আমি আহ ওনার সাথে, প্রফেসর সাহেবের সাথে একেবারেই, সৌরভের সাথে একমত, যেখানে একটা গুড ব্লেন্ডিং প্রফেসর ইউনূস করেছেন এই বক্তৃতাতে। তিনি বাংলাদেশের প্রায়োরিটিস, তার সরকারের প্রায়োরিটিস কি, ভবিষ্যতে কিভাবে দেখতে চান বাংলাদেশকে, তার একটা রূপরেখা দিয়েছে, সেটা আমাদের প্রয়োজন। কিন্তু এখানে একটা আন্তর্জাতিক অ্যাঙ্গেলও আছে, সেটা হচ্ছে যে আমরা যা করছি তার পেছনে আন্তর্জাতিক সমর্থন তিনি সেটা চেষ্টা করেছেন। গাজার ব্যাপারে তো স্পষ্টই বলেছেন, সেটাও আমি ইতিবাচক বলে দেখছি। আরেকটা সমস্যা আমাদের রোহিঙ্গা ইস্যু, এটা নিয়ে বলেছেন, আমি সরোয়ার ভাইয়ের সাথে যে এটা নিয়ে কথা আমরা বলবো, কিন্তু এটা বাস্তব অর্থে কতটা প্রায়োগিক হবে সে ব্যাপারে কোনো নিশ্চয়তা নাই। এছাড়াও তিনি এমন অন্যান্য বিষয় নিয়ে এসেছেন যেগুলি গত প্রায় ১.৫ দশক ধরে আমরা দেখেছি যে বাংলাদেশ থেকে অর্থ সম্পদ নিয়ে যাওয়া বাইরে, এবং সেটা এখন বাংলাদেশের জন্য হচ্ছে, কিন্তু উন্নয়নশীল দেশগুলো, অনেক দেশে এই ধরনের রোগ আছে, এবং এটা যাতে প্রতিরোধ করা যায় ভবিষ্যতে, কারণ এতে করে মানুষের সম্পদগুলো অন্য দেশে চলে যাচ্ছে। তার জন্য তিনি একটা আন্তর্জাতিক সমর্থন বা একটা মোর্চা তৈরি করার কথা বলেছেন, সেটা আমি মনে করি যুক্তিসঙ্গত। এবং জলবায়ু নিয়ে, এবং সেখানে তিনি লস এন্ড ড্যামেজ এনেছেন, এটাও আমাদের প্রায়োরিটির একটা, কারণ আমরা ইমিডিয়েট প্রবলেমগুলোর বাইরেও কিন্তু এই বিষয়গুলো আছে। তো সেই দিক থেকে আমি মনে করি যে অনেকগুলো ইতিবাচক বিষয়, সেটা আমাদের অভ্যন্তরীণ জাতীয় স্বার্থের বিষয়গুলো, এবং সাথে সাথে আন্তর্জাতিক প্রেক্ষাপটে মানুষের প্রত্যাশার যে জায়গাটা, সে বিষয়গুলো তিনি নিয়ে এসছেন। নেতিবাচক যেটা বলছেন, আমি বলবো যে সেটা হচ্ছে উনি যে বিষয়গুলো, ন্যায় বিচার বা অন্যান্য বিষয়গুলো, ট্রান্সপারেন্সি, অ্যাকাউন্টেবিলিটি, যেগুলো কথা বলছেন, এগুলি কথা ভালো, প্রতীয়মান হয়, বাস্তব অর্থে কি সেটা প্রতিফলন আমরা দেখি? কারণ এই সরকারের কাছে আমাদের প্রত্যাশা ছিল অন্তত পক্ষে দুইটা। একটা হচ্ছে তারা অন্য সরকারগুলোর মতো, রাজনৈতিক সরকারগুলোর মতো আচরণ করবেন না, এটা একটা ছিল মানুষের স্বাভাবিক প্রত্যাশা। গত গত বছরের জুলাই আগস্টের গণ অভ্যুত্থানের প্রেক্ষিতে মনে হয়েছে বা আমরা প্রত্যাশা করেছি একটা পরিবর্তন দেখতে চাই সরকারের তাদের কাজে। আর দ্বিতীয় যেটা হচ্ছে ব্যক্তিগতভাবে প্রফেসর ইউনূস, যিনি আমাদের সরকার প্রধান বা প্রধান উপদেষ্টা মহোদয়, তার কাছ থেকে কিন্তু আমরা একটা উঁচু নৈতিক মানদণ্ড প্রত্যাশা করছি এখন। আর কারণ হলো বাংলাদেশের রাজনীতিতে যে ধরনের ধস নেমেছে, অন্তত আমি বলবো যে শুধু ১৫ নয়, তার আগে থেকে এটা শুরু হয়েছে। এই জায়গায় উত্তরণের একটাই মাত্র প্রাথমিক ধাপ হতে পারে নৈতিক অবস্থানটাকে সুদৃঢ় করা, বা রাজনীতি যারা করেন তাদেরকে নৈতিক মানদণ্ডের আলোকে মানুষ যদি তাদেরকে বিচার বিশ্লেষণ করে, তবে যদি এই অবস্থার পরিবর্তন আমরা পাই। তা না হলে এখন অন্তর্বর্তীকালীন সরকার আছেন, সামনে নির্বাচন আছে, নির্বাচন হয়ে যে সরকার আসবে তারা আবার সেই পুরনো ঘূর্ণাবর্তে পড়ে যাওয়ার একটা আশঙ্কা কিন্তু আছে, যেটা বাংলাদেশের মানুষ একদমই চায় না। কারণ আমরা জি, জনাব হুমায়ুন কবির, আমি কি বুঝলাম না নাকি, আমি একটু আপনার কাছে আরেকটু জিজ্ঞাসা করি যে আপনি বলছিলেন ডক্টর ইউনূসের কাছে উঁচু মানদণ্ড আশা করেছিলেন, মানে সেখানে আশাভঙ্গ হওয়ার জায়গাটা কি হলো? না, সেটা আছে, আশা এখনো আছে আছে তার কারণ হচ্ছে যে তিনি তো বাংলাদেশের মানুষ, কিন্তু তার একটা বিশ্বময়তা বা বিশ্ববরণ্যতা বা সকলের কাছে তার একটা গ্রহণযোগ্যতা আছে, সেটা আমরা এবার ইউএন জেনারেল অ্যাসেম্বলি সেশনেও দেখলাম। কত মানুষ, কতজনের সাথে, কত নেতৃবৃন্দের সাথে তার দেখা সাক্ষাৎ হয়েছে। আমি তো কূটনীতি কাজ করেছি, নিউ ইয়র্কেও আমি ৩ বছর কাজ করেছি, এরকম ২-৪টা লোক জোগাড় করা আমাদের জন্য অনেক কষ্ট হয়। কিন্তু এখানে আমি গতবারও দেখেছি, এবারও দেখলাম, প্রফেসর ইউনূসের সাথে দেখা করার জন্য মানুষ আগ্রহ ভরে আসে। তো কাজে এই বিষয়টা কিন্তু আমাদের সক্ষমতার অনেক বাইরে, সেটা ওনার একেবারেই ব্যক্তিগত সক্ষমতার বেনিফিটটা আমরা পাই। তো কাজেই ওনাকে বিশ্ব যেভাবে দেখে, আমিও তো সে একইভাবে ওনাকে দেখি। অনেক উঁচু মাত্রার মানুষ, আমাদের জন্য সেই বিশ্ব যেভাবে তার কাছে প্রত্যাশা করে, নতুন একটা নৈতিক মানদণ্ড বলেন, নতুন ইনোভেশন যদি বলেন, সেগুলো, সেটা সারা পৃথিবীর মানুষ যেমন প্রত্যাশা করে, আমরাও প্রত্যাশা করি, এবং সেই জি, সেই প্রত্যাশার জায়গায়
যেই প্রশ্ন এখন সেই প্রত্যাশার জায়গায় আসছে, যে নৈতিকতা বা স্বচ্ছতার জায়গা অন্ততপক্ষে ডক্টর মোহাম্মদ ইউনূসের কাছ থেকে বা তার সরকারের কাছ থেকে, সেখানে কিছু কিছু জায়গায় এখন প্রশ্ন উঠছে। আমি যদি একটু শুরু থেকে শুরু করি, একদম সফরের শুরু থেকে, এখন একটু বিশ্লেষণের জায়গায়, ডক্টর মুস্তাফা সারওয়ার শুরুতেই আসলো কতজন সফরসঙ্গী? তারা দেখা যাচ্ছে 104 জন সফরসঙ্গী এসেছেন তার সাথে। সেটা নিয়ে একটা আলোচনা সমালোচনা তর্ক বিতর্ক আছে। সরকারি পুস্তিকা অনুযায়ী সফরসঙ্গী হচ্ছেন 62 জন, কিন্তু প্রকৃতপক্ষে এই সংখ্যাটা সরকারি নথি অনুযায়ী 104 জন বলে আমরা জানতে পারছি। মানে আপনার কাছে কি মনে হয় এত সংখ্যক, মানে যেটা নিয়ে আসলে শেখ হাসিনার সমালোচনা হতো, তার সাথে একটা বড় বহর আসতেন, আহ, সেই বিষয়টি এখন যদি ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে হয়, তাহলে পার্থক্য কি হলো, বা এটির আসলে প্রয়োজনীয়তা আপনি কি দেখেন এরকম সফরসঙ্গী থাকার? গতবারেরটাও সাথে সাথে আলোচনা আসছে, এটাও একটু বলে রাখি। গতবারেরটাও আলোচনায় আসছে যে গতবার বলা হয়েছিল সফরসঙ্গী, মানে বিশেষ করে এটা প্রচার করা হয়েছিল যে মাত্র 7 জন, পরে দেখা গেল আসলে সেটি ঠিক 7 জন না, সেটি সব মিলিয়ে 80 জনের বেশি। সরকারি পুস্তিকা অনুযায়ী ছিল 57 জন। ডক্টর মোস্তফা সরোয়ার, আপনার বিশ্লেষণ একটু শুনি। হ্যাঁ, না প্রথমে আপনি যে বলেছেন তাতে আহ, এটা ক্লিয়ার যে মানে কাগজে যে লেখাটা আর সত্যিকারের ব্যাপারটা সেটার মিল নেই, একটা বেমিল রয়েছে, ইনকনসিস্টেন্ট। এটা থাকা উচিত না। মানে দেয়ার মাস্ট বি এ কনসিস্টেন্ট, যে কতজন আসছে সেটা নিয়ে যেন আর কন্ট্রোভার্সি না হয়। আচ্ছা, এখন যে আসছে যারা, সেই নাম্বারটা আমার কাছে মনে হচ্ছে যে পৃথিবীর খুব যে দেশগুলো আহ, জাতিসংঘের সঙ্গে খুবই মানে জড়িত, এবং তাদের দেশগুলো বিশাল এবং তাদের সহায় সম্পদ অনেক বেশি, তাদেরও কিন্তু নাম্বার অফ যে লোক আসে যুক্তরাষ্ট্রে, সে নাম্বারের সঙ্গে তুলনা করলে আমার যেন মনে হয় ডক্টর মোহাম্মদ ইউনূসের যে বহর তার সঙ্গে আসছেন, সেটা আমার যেন মনে হয় যেন অনেক বেশি হয়ে গেছে, অনেক বাড়াবাড়ি হয়ে গেছে। এটার কোনো প্রয়োজন হয় না। আহ, এবং আমি তো দেখলাম যে যে মিটিং গুলো উনি করেছেন, সেই মিটিং গুলোতে আপনি লক্ষ্য করে দেখুন যে উনি অনেকে নিয়ে আসছেন। জাতিসংঘের যে সাধারণ পরিষদের যে ওনারা বসেছিলেন, সেখানে তো একটা লিমিটেড নাম্বার আছে, যেটা আমার ছোট ভাই হুমায়ুন কবির ভালো করে বলতে পারবে, যে ইউ ক্যানট জাস্ট টেক এনিবডি দেয়ার। হ্যাঁ, দের ইজ লিমিটেড নাম্বারস। কাজেই যাদেরকে এই জাতিসংঘের ইসের জন্য এনেছেন, যেমন ধরেন রাজনৈতিক দলের নেতারা, তারা তো জেনারেল অ্যাসেম্বলি মিটিং এ তো তাদেরকে আমি দেখিনি। মানে অন দ্যাট, মানে ডক্টর মোহাম্মদ ইউনূসের আশেপাশে আমি তো তাদেরকে দেখলাম না। তাহলে এটাই যদি হয় মূল উদ্দেশ্য, এই সাধারণ পরিষদের সম্মেলনে যোগদান করা, সেখানেই তো তারা অ্যাবসেন্ট। তাহলে কেন এটার দরকার ছিল? তারপরে আবার লক্ষ্য করে দেখুন যে আরো অন্যান্য অনেক লোক এনেছে, যেমন প্রেস করে বোধহয় 5 জনের বেশি। ওয়াই? হ্যাঁ, এটা অবশ্য আমি ডক্টর মোহাম্মদ ইউনূসের, যখন আমি গ্রামীণ ব্যাংক ভিজিট করেছি, আমার ছেলে যখন ইন্টার্নশিপ করেছিল, তখন আমি দেখেছি যে ওনার যেটা ফ্লোর এবং তার উপরের ফ্লোরটা, আমি নাম্বার বলতে পারবো না, কিন্তু এই দুটোতে ছিল ওনার ইনফরমেশন ইউনিটগুলো। এবং আমার ছেলে, ও তখন হাই স্কুলের ছাত্র, পরে ও হার্ভার্ডে গেছে, তো ও আমাকে রিপোর্ট করলো যে ড্যাড, এরকম তো আমি কোথাও দেখিনি যে একটা অর্গানাইজেশনে এত ইকুইপমেন্ট। মানে ও আবার ইন্টার্নশিপ করতে এখানকার একটা মেজর নিউজ পেপারে। হুম। তো ও বললো যে আমি এরকম ইকুইপমেন্ট, এত লোক আমি দেখিনি। তার মানে এখানে প্রপাগান্ডাটা খুব গুরুত্বপূর্ণ। ওই বাচ্চা ছেলে আমাকে কিন্তু এই খবরটা দিয়েছিল। তো এই যে প্রেস করে উনি একটা বিরাট নাম্বার নিয়ে আসলেন, এটা তো প্রয়োজন ছিল না। আমার যেন মনে হয় যে এগুলো কাট করলে ওনার আরো সুনাম হতো। আর আমি হুমায়ুনের সঙ্গে অ্যাবসলিউটলি একমত যে ওনার একটা ভার আছে। হি ইজ ভেরি ফেমাস। এবং ওনার কন্ট্রিবিউশন, যে নোবেল প্রাইজ পাওয়া তো একটা চারটিখানি ব্যাপার নয়, উনি পেয়েছেন। এবং এবং অন্যান্য ব্যাপারেও তার কিন্তু একটা আন্তর্জাতিক আছে, রেকগনিশন আছে। এবং আহ, তার ডিমান্ড, মানে তাকে চায়, তার সঙ্গে দেখা করতে চায়, এটা কিন্তু সত্য ব্যাপার। কিন্তু আমার যেন মনে হয় যে ওভারঅল আমি যা দেখলাম, যে তাতে আহ, মানে অ্যাচিভমেন্টকে আমি যদি সত্যিকার নাম্বার দিয়ে দিতে চাই, এটা হুমায়ুন ভালো করে বলতে পারবে। ও তো আমাদের এখানকার হেড ছিল। ও তো ইউনাইটেড নেশনসে আমাদের হেড ছিল, অ্যাম্বাসেডার, এবং আরো অন্যান্য জায়গাতেও ছিল খুব গুরুত্বপূর্ণ পজিশনসে। ও বলতে পারবে। আমি যদি সবটাকে সাম টোটাল করি, হুমায়ুন, আই ডোন্ট নো হাউ ইউল টেক ইট, আমি বলবো ইটস এ জিরো সাম। মানে কোনো বেসিক ব্যাপার হয়নি। তবে একটা জিনিস আমি উল্লেখ করবো, আমার চোখে পড়েছে ওনার বক্তৃতার একটা জিনিস, যে উনি বলেছেন যে 11টা কমিশনস, তারপরে সেই 11টা কমিশনস এর পরে একটা ঐক্যমত্য কমিশন, 30টা পলিটিক্যাল পার্টি আসছে,
এই 30টা পলিটিক্যাল পার্টির মধ্যে অনেকে তো মাত্র নাম সর্বস্ব পলিটিক্যাল পার্টি, অনেক গুরুত্বপূর্ণ দল কিন্তু ওখানে ইনভাইটেড হয়নি কিংবা আসতে পারেনি। কাজেই এটা একটা, আমার মতে, আমি যদি নাম্বার দেখি, আমি যেহেতু পদার্থবিজ্ঞান এবং গণিতের লোক, তাহলে এটা একটা মিগার, ইটস নট এ ভেরি গুড নাম্বার। হ্যাঁ, জি, এই 5 জন ডক্টর 10 জন মোস্তফা সরোয়ার, এর আমি একটা, আমি এই প্রসঙ্গগুলো নিয়েও কথা বলবো, কারণ জাতিসংঘ ভাষণে তিনি একটু বলেছেন, যেহেতু আমি সেটা নিয়ে একটু সুনির্দিষ্টভাবেই আসি। কিন্তু এই প্রসঙ্গটা একটু শেষ করি, যে 104 জন সদস্য, যেহেতু ডক্টর জনাব হুমায়ুন কবির আপনি আরো একটু ভালো জানবেন, আপনার সুনির্দিষ্টভাবে এই জায়গায় কাজ করবার কারণে, আসলে এই অন্যান্য দেশ থেকে কেমন সংখ্যক প্রতিনিধি আসেন, ধরেন বাংলাদেশের মতো দেশগুলো থেকে বা অন্যান্য দেশ থেকেই আপনার কাছে একটু সাধারণভাবে জানতে চাই, কেমন সংখ্যক প্রতিনিধি আসেন? জেনারেলি 15-20 জন থাকে। কারণ একটা এই ধরনের জেনারেল অ্যাসেম্বলি সেশনে প্রধান, যিনি দলের প্রধান থাকে, টিমের প্রধান বা দেশের প্রতিনিধিত্ব করেন, তিনি জেনারেল অ্যাসেম্বলির জেনারেল ডিবেটে বক্তৃতা করেন। এছাড়াও জেনারেল অ্যাসেম্বলির সময়তে 4-5টা 5-6টা এরকম সাইড মিটিংস হয়। তো হুম, যখন এইরকম সিচুয়েশন হলে ওই মিটিং গুলো কভার করার জন্য জি, সাধারণত জি, প্রতিনিধিরা আসেন। এবং আরেকটা জিনিস আমি একটু বলে রাখি এখানে, যেটা নিয়ে সরোয়ার ভাই প্রসঙ্গ তুললেন, রাজনৈতিক নেতৃবৃন্দের আসাটা এবার আমাদের একটু চোখে লাগছে, কিন্তু বিভিন্ন দেশের আসে আসে এবং তারা কিন্তু বিভিন্ন কমিটি বা মিটিং গুলোতে অ্যাটেন্ড করে। এবং আমি আমি একটা দৃষ্টান্ত আপনাকে দিই, 1997 সালের কথা বলছি। বাজপেয়ী, তখনকার ভারতের পার্লামেন্টের বিরোধী দলের নেতা, তিনি ভারতীয় প্রতিনিধি দলের নেতৃত্ব করেছেন। তো কাজেই এই রাজনীতিবিদরা এবং সেখানে কংগ্রেসের নেতারাও ছিলেন অনেকে, এটা একেবারে অপরিচিত নয়। যে এখন যেটা লাগছে আমাদের চোখে, যে এখনকার প্রেক্ষাপটে এতজন রাজনৈতিক নেতা কেন গেলেন, হুম। এখানে আমার ধারণা, এখানে এই যদিও এটা জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশন, কিন্তু এটার একটা ডোমেস্টিক অ্যাঙ্গেল আছে। তো সেটুকু আমি মানতে রাজি আছি। ঠিক আছে, 6 জন যদি যান, কিন্তু আপনি যে জি, কথাটা আমি এই ডোমেস্টিক অ্যাঙ্গেল, তারপর তাদের কি ভূমিকা বা কি কাজ, সেটা নিয়ে আসলেই শুনতে চাই। কিন্তু এটা একটু শেষ করি, যে আপনি বলছেন অন্যান্য দেশ থেকে 15 থেকে 20 জন আসেন, কিন্তু আমাদের দেশ থেকে এই যে দেখলাম আসলে 104 জন এবার গেছেন। গতবারে খুব বলা হলেও, গতবারেও আসলে 7 জনের চেয়ে বলা হলেও আসলে গেছেন 80 জনের উপরে। কিন্তু আরো একটা প্রশ্ন, এই যে পুস্তিকা আর সরকারি নথি, এই দুটো ডকুমেন্টের মধ্যে পার্থক্য কেন হয়? এবারে যেমন বলা হচ্ছে পুস্তিকা অনুযায়ী 62 জন, সরকারি নথি অনুযায়ী 104 জন। গতবারে বলা হয়েছিল 7 জন, দেখা গেছে আসলে 80 জনের মতো। পার্থক্যটা কেন হয়? ধন্যবাদ আপনাকে, চমৎকার একটা প্রশ্ন তুলে এনেছেন, আমার মনে একটু পরিষ্কার করা দরকার। আপনি যে 62 জনকে দেখছেন, এই 62 জন সরকারি পয়সায় ওখানে গেছে। হুম, আর এর বাইরে যে 104 জনের মধ্যে যারা আছে, তারা হয়তো সরকারি পয়সা ব্যবহার করেনি। তো কাজেই আপনি এখানে দুটো বিষয় পাচ্ছেন। সরকারি খরচে যারা গেছে তারা 62 জন, আর এর বাইরে হয়তো নিউ ইয়র্ক থেকে বা মার্কিন যুক্তরাষ্ট্র থেকে অন্যরা এই দলের সাথে যুক্ত হয়েছেন, তারা ডেলিগেশনের অংশ। তা না হলে তো ইউএনএ ঢুকতেই পারবে না। তো কাজেই ইউএনএ ঢুকবার সুযোগ করার জন্য তাদের একটা তালিকা তৈরি করা হয়। সেই তালিকা অনুযায়ী তারাও ঢুকতে পারেন এবং বাংলাদেশের প্রতিনিধি হিসাবে তারা থাকেন। তবে যেহেতু তারা এই 62 জনের বাইরে, সেখানে বাংলাদেশ সরকারের কোনো আর্থিক সংশ্লেষ সাধারণভাবে থাকে না। কাজে আমার ধারণা এখন হয়তো সেটা আরেকটু পরিষ্কার হবে, এই 62 জন যেন পয়সা খরচ হয়েছে বাংলাদেশ সরকারের, বাকিদের জন্য বাংলাদেশ সরকারের পয়সা আমি আন্দাজ করছি হয়তো খরচ হয়। আচ্ছা, তাহলে মোটামুটি একটা ধারণা পাওয়া গেল আসলে এটার মধ্যে পার্থক্যটা কেন হয়। এবারে তাহলে আসি, যে এই যে রাজনৈতিক দলের নেতাদের, আপনি বলছিলেন যে এটির ডোমেস্টিক ভ্যালু আছে, কিন্তু ডোমেস্টিক আলোচনার মধ্যে তো এরকম নানান সমালোচনা আছে, যে তাদেরকে আসলে ঢাল হিসেবে নিয়ে যাওয়া হলো, এটি একটি সমালোচনা। কেন এই তিনটি দলকে এরকম সমান সমান করে প্রথমে দেখা হলো, একজন মানে মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং বিএনপি থেকে 2 জন, বাকি দুটি দল থেকে একজন একজন, ঠিক যেদিন যাওয়ার দিন সেদিন আবার 2 জন প্রত্যেকটা দল থেকে সমান সমান করে নেওয়া হলো। মির্জা ফখরুল ইসলাম আলমগীর যখন সিঙ্গাপুর থেকে ফিরলেন মাত্র সফরের 2 দিন আগে, তখনও তিনি বলছেন তিনি আসলে কেন যাচ্ছেন, তার ভূমিকা কি হবে সেটি সম্পর্কে তিনি জানেন না গণমাধ্যমের সামনে। তো এরকম খুব নির্দিষ্ট ভূমিকা ছাড়া, আনুষ্ঠানিক ভূমিকা ছাড়া, এরকম গুরুত্বপূর্ণ ব্যক্তিরা, বিশেষ করে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের মতো ব্যক্তিরা আহ, আসাটা কেমন? আমরা তো আজকে জাতিসংঘ নিয়ে কথা বলছি। জাতিসংঘে একটা ধারণা আছে, রিট্রিট বলা হয়। রিট্রিট হচ্ছে আমরা যখন কর্মক্ষেত্রে কাজ করতে করতে টায়ার্ড হয়ে যাই, সমাধান খুঁজে পাই না, তখন আমরা এখান থেকে বের হয়ে যাই। বের হয়ে গিয়ে একটা ইনফর্মাল এনভায়রনমেন্টে যাই, যেখানে গিয়ে আমরা অফিসিয়াল পজিশন না, তখন একটা ইনফর্মাল এক্সচেঞ্জের মধ্য দিয়ে আমরা
কনসেনসাস বিল্ড আপ করে। এটা আমিও আমিও এক সময়তে করেছি, যারা আমরা অ্যাক্টিভ ডেলিগেট ছিলাম তাদেরকে এরকম নিয়ে যাওয়া হতো। তা আমার ধারণা এই কনসেপ্টটাই এখানে একটু ভিন্ন প্রেক্ষাপটে প্রয়োগ করা হয়েছে, যে দেশের ভিতরে যখন আলোচনাগুলো হয়, আমরা জানি একটা ট্রানজিশন, হুম অনেক বিতর্ক বা নানান মতের আদান প্রদান হচ্ছে, এই অবস্থা থেকে বের করে নিয়ে গিয়ে একটা বাইরের জায়গায় যদি তারা থাকেন একসাথে, অনেক ইনফর্মাল এক্সচেঞ্জের মধ্য দিয়ে একটা সহমতের জায়গা তৈরি করার হয়তো সুযোগটা আসবে। আমার ধারণা সেই ধারণা থেকেই এই ওনাদেরকে নিয়ে যাওয়া হয়েছে। এটা আমি খুব দোষের দেখছি, ধারণা করছেন। আমি দেখছি না, কারণ বাংলাদেশের এখনকার বাস্তবতায় যদি একটা সহমতের মধ্য দিয়ে আমরা একটা সুষ্ঠু নির্বাচনের মধ্য দিয়ে ডেমোক্রেটিক একটা ট্রানজিশন করতে পারি, সাস্টেইনেবল ট্রানজিশন, হুম তাহলে আমি মনে করি এটুকু কষ্ট দিতে আমি রাজি। আচ্ছা, আমি এই প্রসঙ্গটিতে জনাব মুস্তফা সরোয়ার আপনার কাছ থেকে জানতে চাইবো, কিন্তু একটা প্রসঙ্গ একটু আমি জনাব হুমায়ুন কবির আপনার কাছ থেকে শুনে নিই। এটা অবশ্য একটু এই অর্থে ভিন্ন যে যখন আমরা সেই ডেলিগেশনটা গেল, আমরা দেখলাম একটা ভিডিও দেখলাম যে সেখানে জনাব তাহের সাহেব তিনি এয়ারপোর্ট থেকে বেরোনোর সময় একে তো ওই যে গেট নিয়ে একটা বিভ্রান্তি ছিল, 4 নম্বর গেট 8 নম্বর গেট, পরবর্তীতে বিভ্রান্তি তৈরি হলো। মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে দেখছিলাম, একজন ব্যক্তি যিনি আসলে আহ, নেপালের ডেপুটি চিফ, তাকে সরিয়ে দিচ্ছেন। পেছন থেকে আরেকজন কর্মকর্তা একদম ঠেলেই তাকে সরিয়ে দিলেন, যেখান থেকে আসলে তাহের সাহেবের কাছ থেকে আলাদা হয়ে গেলেন, মানে ওই ডেলিগেশনটা 2 ভাগে ভাগ হয়ে গেল। ওদিকে জামাতের নাইবে আমির তাহের আবদুল্লাহ তাহের থাকলেন, আর এদিকে মির্জা ফখরুল ইসলাম আলমগীর একরকম অসহায়ের মতো সাধারণভাবে হাঁটতে থাকলেন। এরকম একটা দেখলাম। এই দূতাবাসের মধ্যে কি কোনো রকম আহ, আওয়ামী যোগসূত্রতা বা বিশেষ কোনো কারসাজি হতে পারে? কেন মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে এরকম হাত ধরে টেনে বা ঠেলে পাঠানো হলো, কি মনে হয়? আমি তো জানি না, কিন্তু আমার কাছে যেটা মনে হয় সেটা হচ্ছে যে এটা পুয়ারলি ম্যানেজড একটা কাজ হয়েছে। তার কারণ হলো, আপনি প্রধান উপদেষ্টা মার্কিন যুক্তরাষ্ট্রের বা জাতিসংঘের প্রোটোকল পান, কাজে তার জন্য বিশেষ ব্যবস্থা থাকে, সেটা সব সরকার প্রধানের জন্যই থাকে। কিন্তু এই রাজনৈতিক দলের নেতৃবৃন্দ যারা গেছেন তারাও তো আমাদের সম্মানী মানুষ, এবং যে এই জায়গাটায় একটু বাড়তি মনোযোগ দরকার ছিল। আমার ধারণা এখানে মনোযোগের ঘাটতি ঘটার কারণে এই বিড়ম্বনাটা হয়েছে, এবং হুম তাদের একটা, আমি বলবো, অহেতুক সমস্যা তৈরি হয়েছে, ভাবমূর্তিগত সমস্যা তৈরি হয়েছে, নানান প্রশ্ন উত্থাপিত হয়েছে। আমার ধারণা এটাকে আমি অন্য কোনো রাজনৈতিক বিবেচনা না এনে এটাকে সিম্পল একটা পুয়ার ম্যানেজমেন্ট হিসাবে আমি দেখতে চাই। জি, জি। অনেক ধন্যবাদ। খুব পুয়ার ম্যানেজমেন্ট। আমি ডক্টর মোস্তফা সরোয়ার আপনার কাছ থেকেও ম্যানেজমেন্ট নিয়ে একটু যদি ছোট্ট করে বলেন, এবং ওই যে ওই ব্যাখ্যাটা যে তারা আসলে কেন গেলেন সুনির্দিষ্ট ভূমিকা ছাড়া, আপনিও বলছিলেন তাদের কোনো আনুষ্ঠানিক তাদের পারফরমেন্সের ব্যাপারেও খুব জানা নাই যে তারা আসলে কি করবেন। আহ, ওই যে ওইটা কি যে দেশের ভিতরে কাজ হচ্ছে না, বাইরে গিয়ে অনানুষ্ঠানিক পরিবেশে আলোচনা, সেটাও কি খুব ফলপ্রসূ হবার মতো অবস্থান তৈরি হয়েছে বলে মনে করেন কিনা? না, আমার আমার মনে হয় না যে বাইরে যেটা আমরা রিউমার শুনছি, যে অনেক সময় কনস্পিরেসি থিওরির কাছাকাছি চলে যায়, যে এখানে বিদেশি শক্তির সঙ্গে এই রাজনৈতিক নেতাদের আহ, মানে আলোচনা এবং মিটিং এর পরে একটা কিছু ঘটতে যাচ্ছে, এরকম একটা যে বাইরে রিউমার আছে, এটা অ্যাবসলিউটলি ভুয়া, এর কোনো মূল্য নেই। আহ, ওনাদেরকে এনেছেন, যেটা হুমায়ুন বলেছে যে ওনারা এসেছেন, কিন্তু আপনার যে কথাটা আমার খুব ভালো লেগেছে, যে ওনাদের কোনো কিন্তু স্পেসিফিক কোনো ডিউটি আমরা দেখছি না। এমনকি যে জেনারেল অ্যাসেম্বলির মিটিং এ যেখানে ইনু সাহেব, আমি যেটা বললাম যে উনি বসে আছেন, তার আশেপাশে এদের কাউকে দেখলাম না। হ্যাঁ, তার অর্থ যে এরা কেন, তাদের যে যাত্রাটার, মানে আমি খুব একটা এর মানে কার্যকরণ আমি দেখতে পাচ্ছি না। আর ওখানে যে মিসম্যানেজ, আমি আপনাকে বলি, ওই দিন 2টোর সময় তো ওনারা ল্যান্ড করেছেন নিউ ইয়র্ক টাইম, 2টোর সময় আমিরাতের প্লেন 4 নম্বর টার্মিনালে ল্যান্ড করেছে। আমি তার 2 ঘন্টা আগে ইন্ডিপেন্ডেন্ট টিভিতে আমি প্রোগ্রাম করেছি, নিউজে। আমি কিন্তু ওখানে বলেছি যে দেয়ার ইজ এ ইনকনসিস্টেন্সি, যেটা আমি বুঝতে পারছি না। কারণ যারা তার বিরুদ্ধে ডেমনস্ট্রেশন করবে এবং যারা তাকে স্বাগতম জানাবে, তারা হলো 8 নম্বর টার্মিনালে, আর আসবেন 4 নম্বর আমি কিন্তু ওনার মানে ল্যান্ডের 2 ঘন্টা আগে কিন্তু আমি ওই টেলিভিশন স্টেশনে আমি কিন্তু বলেছি। কিন্তু দেখা গেল যে অনেকেই জানতো না। যেমন ধরুন যে মানে বিএনপির মানে বিরাট গ্রুপ ছিল এয়ারপোর্টে, কিন্তু ওরা 8 টার্মিনালে অপেক্ষা করছিল, ওরা এই 4 টার্মিনালে আসেনি। অন দ্য আদার হ্যান্ড,
আওয়ামী লীগ কিন্তু সমস্ত জায়গাটা কাভার করেছে। হুম ওরা ওই 8-এও ছিল, 4-এও ছিল, 4-এর পেছনেও ছিল। যেখান থেকে উনি গাড়িতে উঠেছেন সেখানে ওদের কয়েকজন ছিল। দে ওয়ার স্ক্যাটার্ড এভরিওয়্যার। মানে মানে ওরা অনেকটা র্যান্ডম স্যাম্পলিং এর মাধ্যমে দে ওয়ান্টেড টু কাভার এ লার্জ পসিবিলিটি, যে যেখান থেকে বের হবে ওরা কিছু একটা করবে। কাজে এরকম একটা ওখানে ইসে, কিন্তু আমি মনে করব যে, যেমন ধরেন আমি দেখলাম যে যেভাবে ওনারা এলেন, হ্যাঁ, তাতে যে সত্যিকার যে তাদেরকে যে প্রোটোকল, হুম মানে আমি বলবো যে ওনারা তো এক একটা রাজনৈতিক দলের মানে বেশ বড় নেতা, সেক্রেটারি নিশ্চয়ই জেনারেল র্যাঙ্ক, এবং দুটো বড় দল মানে বিএনপি এবং জামাত, এরা ওখানে আছেন। তা তা সত্ত্বেও কিন্তু ওখানে আমি দেখলাম না যে বাংলাদেশ, যেটা আমাদের যে এমবাসি অথবা যে পার্মানেন্ট যেটা অফিস নিউ ইয়র্কে, যেটা হুমায়ুন হেড ছিল, সেগুলোতে তারা কোনো একটা তেমন ব্যবস্থা করেননি যে এরকম একটা পসিবল ব্যাপার ঘটতে পারে। হুম কাজে আমরা তাদেরকে নিয়ে যাব খুব সাবধানে এবং উইদাউট এনি হাসল। আরো একটা আমি লক্ষ্য করলাম যে জামাত ইসলামীর ওরা কিন্তু তাহের সাহেবকে সেপারেট করে নিয়ে স্লোগান দিয়ে তারা সঙ্গে সঙ্গে গাড়িতে ঢুকিয়ে ফেললো, মানে হি ওয়াজ নট টাচড বাই এনিবডি। অন দ্য আদার হ্যান্ড দেখলাম যে ফখরুল ইসলাম আলমগীর একা উনি আসছেন, ভাগ্যিস মানে যারা ডেমনস্ট্রেটর তারা তাকে খুব একটা অপমান, হুম একটা দুটো গালি ছুড়ে দিয়েছে, কিন্তু এছাড়া কিন্তু কোনো অন্য কেউ কেউ আবার কোনো বেশ কিছু সমীহও করেনি। করেছে। হুম হ্যাঁ, ওনাকে করেনি, উনি বেশ দিব্যি হেঁটে গেছেন, কিন্তু হুম একটা দুটো গালি আমি শুনেছি, হ্যাঁ। আমি কিন্তু শুনেছি জি। সেটা খুবই মানে সেটা কিছু তো এক একটা গ্রুপের মধ্যে কিছু মানে মানে একদম অর্বাচীন লোকজন থাকে, তারা বুঝতেও পারে না কাকে কি বলতে হবে। হুম কাজে এই এই একটা পরিস্থিতি আমি দেখলাম, এটা আমাদের সবার জন্য আমার মনে হবে যে একটা বিরাট অপমানের বিষয়। কিন্তু আমি এটাকে একটা সাধারণ হিসেবে আমি দেখব যে একটা ডেমনস্ট্রেশন, হ্যাঁ, পলিটিক্যাল ডেমনস্ট্রেশন তো হতেই পারে, হ্যাঁ। এতে কি কারো মানে আমরা বরিশালের ভাষায় বলি ভাঙা বাড়ি খালে পড়েছে? আমি আজকে একটা জিনিস ক্লিয়ার করবো আপনার এই অনুষ্ঠানে। যে লোক গালি দেয় সেটা প্যারিস থেকে, মানে ওই যে আশ্চর্য মলম বিক্রেতা যদি গালি দেয় এবং গালিকে নরম করে হুম দেয়, তাতে কে অপমানিত হয়? যাকে গালি দেয় তার কিন্তু এই যে ওয়েস্টার্ন ওয়ার্ল্ডে যাকে গালি দেয় তার কিন্তু কিছু আসে যায় না। যে গালি দেয় সে যে একটা নিম্ন শ্রেণীর ইতর পর্যায়ের লোক, এটা সে প্রমাণ করে। গালি যে দেয় সেই কিন্তু ছোট নিচু স্তরের লোক। যাকে গালি দিল তাতে কিন্তু আমাদের দেখুন সংস্কৃতি কিন্তু একদম ভিন্নতর। আমি অবাক হয়ে যাই, বাংলাদেশের মেজর নিউজ পেপারের যে হেডলাইন কিংবা যে বিভিন্ন নিউজের যে হেডলাইন গুলো, তাতে দেখি যে ওকে অবাঞ্ছিত ঘোষণা করেছে, ওকে অপমান করেছে। আরে অবাঞ্ছিত ঘোষণা করার তোরা কে? অবাঞ্ছিত ঘোষণা তোরা যারা করছিস, তোরা নিজেকে ছোট করেছিস, নট দ্যাট ম্যান। মানে হুম মানে অল্প কয়েকজন লোক, আর এটা কি মানে পুরো ভোট নিয়ে যে এই এলাকার এই 10 লক্ষ লোক আমি তাকে অবাঞ্ছিত করলাম, তা তো না। অল্প কয়েকটা লোক, হ্যাঁ, অ্যাক্টিভিস্ট, তারা করলো। এটা নিয়ে আমরা আবার পত্রিকাতে হেডলাইন দিই। আমাদের বাংলাদেশের সংস্কৃতি, আমরা যখন ছিলাম, হুমায়ুন আমার সঙ্গে একমত হবে আশা করি, যে তখন যে আমরা সংস্কৃতিতে মানুষ ছিলাম, এটার অনেক অনেক ট্রান্সফরমেশন হয়ে গেছে। এখন গালাগালি করা, আমি অবাক হয়ে যাই যে কি অশ্লীল ভাষায় এই বিভিন্ন ব্লগাররা গালাগালি করে, আর তারা ভাবে তারা মন্ত্রী হয়ে যাবে, অনেকে হুম তাই আশা করে। কিন্তু একটা যে কোনো সুষ্ঠু মাথার লোক যখন ওদের গালি শোনে, তখন তো ওদেরকে আগেই ডিসকার্ড করে দেয়। জি, এবং জি। ডক্টর মোহাম্মদ ইউনূসকে ডক্টর আমি মোস্তফা বলবো, সরোয়ার একদমই তাই। এই বিষয়ে আমি একবার কথাও বলেছিলাম। তাদের থেকে শুরু করে একদম তরুণ প্রজন্মদের মধ্যেও গালাগালিটা আমি জিজ্ঞাসা করছিলাম যে তরুণরা এত গালাগালি করেন কেন? তো এটাকে তারা কুলনেস হিসেবে একরকম আখ্যায়িত করছিলেন যে এটা এখন এই সময় একটা কুলনেস। নো নো আমি নো নো কোট নো আনকোট করলাম। যাই নো হোক, এইটা নো আজকে প্রসঙ্গ না। গণিকা আমি একটু পল্লীর গণিকা পল্লীর গালাগালি কালচারাল নর্মের ভেতরে আনাটা খুব একটা ভালো না। এবং আমি ডক্টর মোহাম্মদ ইউনূসকে ধন্যবাদ দেব যে হি ইজ ভেরি ইন্টেলিজেন্ট। উনি কিন্তু অনেক ব্লগার যারা আন্দোলনে অনেক কাজ করেছে বাইরে থেকে বিদেশ থেকে, কিন্তু তাদেরকে কোন রকম তাদের কেসগুলো পর্যন্ত হয়নি, কেসগুলো এখনো ইন্ট্যাক্ট। হুম, মানে ডক্টর মোহাম্মদ ইউনূসকে আমি সাধুবাদ দিচ্ছি, হি নোজ হোয়াট ইজ অরেঞ্জ অ্যান্ড হোয়াট ইজ এ রটেন।
এগ, এর মধ্যে পার্থক্য উনি বুঝতে পারেন, যে জন্য ওদেরকে উনি এই কিন্তু কোনো জন্যই কিনা সুযোগও জানি না দেননি। এতদিন খুব সমর্থন থাকলেও এখন তাকে ডক্টর মোহাম্মদ ইউনূসকে আবার সেই হ্যাঁ, আওয়ামী লীগ যেভাবে বলে সুদখোর ইত্যাদি নানান টার্ম মানে করা হচ্ছে। এটার কারণটাই আমি আপনাকে বলছি, আমাকে এক এক 30 সেকেন্ডস দেন। এর কারণ আচ্ছা হলো, আচ্ছা। ওরা যেটা আশা করেছিল যে ইউনূস ওদের কেসগুলোকে করে ভন্ডুল করে দেবে, মানে মাফ করে দেবে, এবং ওদেরকে একদম বিরাট করে রিসেপশন দিয়ে নিয়ে যাবে, সুযোগ সুবিধা দেবে, সেগুলো ওরা পায়নি। হ্যাঁ, এবং এটা কেন পায়নি, এটার প্রশ্নটার উত্তর একদম ক্লিয়ার। ডক্টর মোহাম্মদ ইউনূস ইজ এ ভেরি ইন্টেলিজেন্ট ম্যান। উনি কিন্তু তিনি জানেন নিজের নামের যে, মামলাগুলো তো ঠিকই তুলে নিয়েছেন। না, উনি নিজেরটা নিজে তুলেছেন, কিন্তু এদেরটা করেনি। তার কারণ ওদের গালাগালি আর ওদের যে অ্যাটিটিউড, এগুলো দেখে উনি নিজে নিজেই বুঝেছেন যে এদেরকে আশেপাশে আনাটা একটু রিস্কি ব্যাপার। জি, স্পষ্ট। মানে একটু ইউ ডোন্ট ওয়ান্ট গালাগালির টু জায়গা গেট। থেকে সরে একটু গালাগালির আলোচনা থেকে সরে একটু আবারও এখানে আসি যে আ আ জনাব হুমায়ুন কবির, আপনি যেহেতু বিষয়টা লিডও করেছেন একটা সময়, এই যারা আপনিও বলছিলেন পুয়ারলি ম্যানেজড, এই যারা পুয়ারলি ম্যানেজ করলো, এবং আমি আরেকটা আলোচনায় কথা বলছিলাম যে এই অদক্ষ ব্যক্তিদের মানে বেছে বেছে আনাতে মনে হয় এই সরকার একটা ক্যারিশমেটিক রোল প্লে করছে। এই রকম ব্যক্তিদের বিরুদ্ধে কিরকম ব্যবস্থা হয় বা হচ্ছে কি আদৌ, এটা কি আপনি জানেন, যারা এত পুয়ারলি ম্যানেজ করলো? হয়, সেটা তো হয়। আমাদের ইন্টারনাল ইনকোয়ারি হয়, এরকম যদি দায়িত্বে অবহেলার কারো থাকে সেটারও ব্যবস্থা হয়, আছে। কিন্তু একটা জিনিস মনে রাখতে হবে যে আজকাল বাংলাদেশে এক ধরনের এমন একটা সংস্কৃতি চালু হয়েছে যে আপনি আইন বা যে রুলস আছে যেগুলো আমরা প্রয়োগ করি, সেগুলো প্রয়োগ করতে গেলে তখন দেখা যায় যে অন্যান্য কনসিডারেশন, ব্যক্তিগত কনসিডারেশন বলেন, আর কাকে চেনে কাকে চেনে না, এসব বিষয়গুলো এসে পড়ে, এবং সেখানেই কিন্তু এই সমস্যাগুলো তৈরি হয়। এবং পেশাগত দক্ষতা যখন কম্প্রোমাইজড হয়ে যায়, তখন কিন্তু এই ধরনের জটিলতা বাড়ে। এবং এখানে গত 15-20, আমার কাছে মনে হয় আরেকটু, মানে প্র্যাকটিক্যালি 96 থেকে আমি দেখছি যে প্রশাসন আস্তে আস্তে রাজনীতিকীকরণ হওয়ার ফলে পেশাগত দক্ষতা কমছে। এবং এখন আপনি পানিশমেন্ট দিলেও কজনকে পানিশমেন্ট দিবেন, যেখানে একটা ব্রড সেকশন অফ সিভিল সার্ভেন্ট বা যারা পেশাগত বিষয় নিয়ে কাজ করে, তাদের যখন দক্ষতা কমে যায়, আপনি কত লোক বদলাবেন? এবং এটাও কিন্তু এখনকার প্রেক্ষাপটে সরকারের জন্য একটা চ্যালেঞ্জ হিসাবে আছে। জি, এবার একটু আবার আসি যে জাতিসংঘ ভাষণ প্রসঙ্গে একটু সুনির্দিষ্টভাবে কথা বলি। আপনারা বলছিলেন রোহিঙ্গা প্রসঙ্গ, গাজা প্রসঙ্গ, এই বিষয়গুলোকে আপনারা সাধুবাদ জানাচ্ছিলেন। একটু ডক্টর মোস্তফা সারোয়ারও বলছিলেন, জনাব হুমায়ুন কবির, আপনার কাছ থেকে একটু এটা জানি যে তিনি বলছেন, ডক্টর মোহাম্মদ ইউনূস বলছেন যে আম, মানে ভাষণে বলছেন যে জাতিসংঘ মানবাধিকার কমিশনের তাদেরকে এই গত আমলে যেই হত্যাকাণ্ড হয়েছে সেটার একটা তদন্ত করবার জন্য তিনি ডেকেছিলেন। সেই প্রসঙ্গে তিনি বলছিলেন যে আহ, জাতিসংঘ মানবাধিকার কমিশনের সুপারিশ আমরা সংস্কার কার্যক্রমে যুক্ত করেছি। এই সংস্কার কার্যক্রমে যুক্ত করার অর্থটা আসলে কি? কারণ তাদের তো সুপারিশের মধ্যে ছিল কোনো দলকে নিষিদ্ধ না করা, তাদের সুপারিশে ছিল যে একটা অন্তর্ভুক্তিমূলক নির্বাচন যেখানে সকল দলের সমান সুযোগ তারা পাবে, সেখানে ছিল যে প্রতিশোধমূলক সহিংসতা যেন না হয়, যেটাকে আসলে আমরা মব বলছি কিন্তু সরকার জায়েজ করে বলে প্রেশার গ্রুপ, এবং তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা হয় না। তাহলে আসলে সংস্কার কমিশনের মানে সেটাতে যুক্ত করে, সংস্কার কার্যক্রমে যুক্ত করে অর্থটা কি দাঁড়ালো, জনাব হুমায়ুন কবির? আমরা বোধহয় একটু এই কমিশনটা বা ফ্যাক্ট ফাইন্ডিং মিশনটা কেন তৈরি হয়েছে এটা বলে রাখা দরকার। কিন্তু এই ফ্যাক্ট ফাইন্ডিং কমিশনের জন্য প্রথম কিন্তু শেখ হাসিনা সরকারের সময় তারা যোগাযোগ করেছিল, এবং শেখ হাসিনা সরকারই প্রথম তাদেরকে আনবার জন্য চিন্তা করেছিল। তারপরে অন্তর্বর্তীকালীন সরকার এসে তাদেরকে দিয়েছে। এটার প্রধান উদ্দেশ্য ছিল মানবাধিকার লঙ্ঘনের ঘটনাগুলোকে চিহ্নিত করা এবং এর দায় নির্ধারণ করা। এটা ছিল এই টার্মস অফ রেফারেন্স অফ দিস কমিশন। এবং বর্তমান সরকার গত 15 বছরে গুম খুন থেকে শুরু করে বড় ধরনের মানবাধিকার লঙ্ঘন যেগুলো জুলাই আগস্ট মাসে হয়েছে, তার সামগ্রিক বিষয়টাকেই এই সংস্কার প্রক্রিয়ার মধ্যে মানে আনছে, এবং সেটার কথাই তিনি মেইন করছেন। আপনি যেগুলো প্রসঙ্গ করলেন, এগুলো তারা সুপারিশ মানার মধ্যে বলছে, তারা সুপারিশ যেটা দিয়েছে সেখানে তারা বলছে। তো কাজেই এখানে দুইটা বিষয় হয় দেখতে হবে, যে এই ফ্যাক্ট ফাইন্ডিং কমিশনের মূল উদ্দেশ্য, তাদের কাজের প্রধান বিষয় এবং সুপারিশগুলো। কাজেই এখানে
মানবাধিকারের যে ব্যত্যয় ঘটেছে, বড় ধরনের ব্যত্যয় ঘটেছে, সেটা যদি আজকে অ্যাড্রেস না করা হয়, তাহলে আপনি বাংলাদেশীয় ভবিষ্যতেও কখনো এই স্বৈরতান্ত্রিক ব্যবস্থা থেকে বেরোতে পারবেন না। কাজেই এখানে আমি শুধু গতটার বিচারের কথাই বলছি না, বা সেটা নয়, ভবিষ্যতের জন্য কিন্তু আমাদের সাবধান হওয়া দরকার। এবং এখানে আমার ধারণা এখনো আমরা কালেকটিভ জাতি হিসেবে সামষ্টিকভাবে এখনো এখানে গা ছাড়া ভাবে আছি। তার কারণ এখানে মানবাধিকার বলতে আমি একটা মানুষের রাজনৈতিক, সামাজিক, কালচারাল, অর্থনৈতিক সমস্ত অধিকারের কথাই বলি। অর্থাৎ একজন মানুষ হিসাবে আপনি একজন মানুষকে মূল্য দেন কিনা, এটা হলো মোটা কথায় যদি আমি বলি। এখন বাংলাদেশের ক্ষেত্রে যেটা হয়েছে, বাংলাদেশের রাজনৈতিক প্রক্রিয়া, প্রশাসনিক প্রক্রিয়া, অর্থনৈতিক প্রক্রিয়া এমনভাবে বিবর্তিত হয়ে আসছে, যেখানে স্বাভাবিক মানুষদের, আপনি যদি কোনো গোষ্ঠীতে বিলং না করেন, কোনো গোষ্ঠীর অংশ না হন, সাধারণ মানুষ হিসাবে আপনি কোথাও দাঁড়াবার কোনো জায়গা থাকছে না। এবং সেই জায়গাটা তৈরি করার জন্যই এই গত বিশেষ করে 15 বছর ধরে যে বড় ধরনের মানবাধিকার লঙ্ঘনগুলো হয়েছে, সেগুলোর বিচার প্রক্রিয়া মধ্যে আনা দরকার। এবং সেটা এখন বিচার প্রক্রিয়া চালু আছে। আমার ধারণা প্রফেসর ইউনূস সেই কথাটাই বলেছে। এবং এটাও কিন্তু, এবং আপনি জুডিশিয়ারি যেটাকে বলা হয়, সেটারও কিন্তু রিফর্ম হচ্ছে। কদিন আগেই দেখলাম যে এখন সুপ্রিম কোর্টের হাতে বিচারকদের নিয়োগ, বদলি, এগুলো সব এসে গেছে। তো কাজেই এই ধরনের কাঠামোগত পরিবর্তনগুলো যদি আসে, তবেই আমি আশা করব যে ভবিষ্যতে মানুষ হিসাবে আমরা ডিগনিফাইড হিউম্যান বিং হিসাবে রাষ্ট্রের মালিকানা, যেটা আর্টিকেল 7 আমাদের সংবিধানে দিয়েছে, সেটা বাস্তবায়ন করা যাবে। নাইলে ওটা কাগজে থাকবে, কিন্তু বাস্তবে সেটা সাধারণ মানুষরা কোনোদিনই আমরা পাবো না। তো সেই প্রেক্ষাপটেই এটা 1 নাম্বার বিষয় হওয়া উচিত এই সংস্কার প্রক্রিয়া। এবং সেটা সরকার বোধহয় বলছেও, বিচার, সংস্কার, নির্বাচন, এই 3টাকে তারা প্রাধান্যের মধ্যে নিয়ে এসেছে। তো কাজে তিনোটাই কিন্তু আমি মনে করি এই এখনকার বাস্তবতা, এই 3টা বিষয়কে সমমনোযোগ দিয়ে এই অবস্থার পরিবর্তনের দিকে যাওয়া দরকার। এবং যদি যায় সেটা, তাহলে যে রাজনৈতিক দলের নির্বাচনে জিতে আসবে তারাই কিন্তু প্রশ্নটা তো সেখানে আসলে পরিবর্তনের দিকে কতটা যাচ্ছে। আমি একটু ডক্টর মোস্তফা সরওয়ার আপনার কাছ থেকেও শুনি। গত 15 বছরের বিচারের কার্যক্রম আমরা দেখছি চলছে, যদিও সেখানে নানান রকম প্রশ্ন উঠে আসছে, যেটা সেই প্রক্রিয়ার মধ্যে তড়িঘড়ি পাবলিক প্রসিকিউটর তিনিও বলেছেন যে হ্রাস করতে হচ্ছে আসলে, কারণ এই সরকার চলে গেলে এই প্রক্রিয়া চলবে কিনা সেটি নিয়ে সন্দিহান, ফলে হ্রাস করতে হচ্ছে। এই হ্রাস শব্দটা আমি কোট করছিলাম। কিন্তু বর্তমান প্রেক্ষাপটে যা যা সুপারিশ ছিল জাতিসংঘ মানবাধিকার কমিশনের, তার মধ্যে আমি উল্লেখ করছিলাম যে এই সুপারিশগুলো ছিল, সেগুলো এই সরকার পালন করে নাই, বরং উল্টা কাজ রকম হচ্ছে। যেমন নিষিদ্ধ করা হচ্ছে, দলকে নিষিদ্ধ করা হচ্ছে, কার্যক্রম নিষিদ্ধ করা হচ্ছে, বা আমি যেগুলো উল্লেখ করছিলাম। তাহলে আসলে কি মনে হয়, পরিবর্তনের পথে যেটি আসলে জনাব হুমায়ুন কবির বলছিলেন, যেতে যদি আমরা পারি সেই পথে কি যাওয়া যাচ্ছে? না, যেমন ধরেন হুমায়ুন খুব একটা সুন্দর কথা বলেছে, যে যেমন একটা এক্সাম্পল দিয়েছে যে জুডিশিয়ারিতে যে স্ট্রাকচারাল পরিবর্তনটা হয়েছে, সেটা আমি সাধুবাদ দিচ্ছি এবং ডক্টর অ্যাম্বাসেডর হুমায়ুন কবিরের সঙ্গে আমি একমত। কিন্তু ব্যাপারটা কি, এটা স্ট্রাকচারাল চেঞ্জ হয়েছে এই সাম্প্রতিক, ইটস স্টিল এ ট্রানজিশন। এটার ফুট হোল্ডিং এর জন্য আরো সময় আমাদেরকে অপেক্ষা করতে হবে। কিন্তু ইন দ্য মিন টাইম আমরা যা দেখছি, যেমন ধরেন একটা কেসে 2000 মার্ডার, মানে 2000 আসামি, হ্যাঁ, তার মধ্যে কিছু নোন নাম আর কিছু হলো আননোন। এগুলো কি কোনো বিচার? মানে আমাদের স্ট্রাকচারাল চেঞ্জ হলেও বর্তমানের যে ব্যাপারটা, যাকেই ধরছে তাকে একটা মার্ডার কেসের মধ্যে ঢুকিয়ে দিচ্ছে। যে এই যে অনিয়ম, এই যে বিচারের মানে বাণী নীরবে নিভৃতে কাঁদে, হ্যাঁ, যেটা কবির ভাষায়, সেটাই তো আমার মনে হচ্ছে যে জুডিশিয়ারিতে স্ট্রাকচারাল চেঞ্জ হচ্ছে, ইটস অন এ ট্রানজিশন। কিন্তু কোথায় তার মনন, মানে যে যে একটা যে মানসিকতার যে ব্যাপারটা থাকে, সেটা কিন্তু এই যে বর্তমানের যে মাননীয় প্রধান বিচারপতি, আমরা তো খুব খুশি হয়েছিলাম। আমি তার বাবার সঙ্গে কয়েকবার আড্ডা দেওয়ার সুযোগ হয়েছে। আমাদের ইউনিভার্সিটি, মানে হুমায়ুন হাসছে, যে আর্টস ফ্যাকাল্টির যে আমাদের যেটা উনি প্রায় আসতেন, হ্যাঁ, আমাদের সিনিয়র যারা, তাদের সঙ্গে এসে বসতেন, আমরাও মাঝে গিয়ে একটু
সালাম আলাইকুম দিয়ে একটু একটু আলোচনা করে আবার কেটে পড়তাম, কারণ ওই ওই অঞ্চলে আমরা বসতে পারতাম, আমরা অপোজিট সাইডে বসতাম, আমি হুমায়ুন এবং আমরা বসতাম অন্যদিকে। আমি প্রায় আর্টস ফ্যাকাল্টিতে যেতাম, কিন্তু এই ভদ্রলোকের ছেলে তো হাইলি এডুকেটেড, আমি ভাবছিলাম যে অ্যাটলিস্ট এই যে কতগুলো প্যাটার্ন রেকগনিশন, আমি যেমন আপনাকে একটা ছোট্ট এক্সাম্পল দেবো। আমি যেমন ধরেন কিচ্ছু জানি না, বাংলাদেশের স্ট্রাকচারাল চেঞ্জ কিচ্ছু জানি না, কিন্তু আমি দেখব যে কেস যেগুলো হচ্ছে, যে কেসগুলো, সেই কেসগুলো, এবং যেটা গভর্নমেন্টের কেস, আমি বাইরের লোকে বলছি না যে একজন একটা মানহানির কেস দিয়েছে, গভর্নমেন্টের যে কেসগুলো, হ্যাঁ, পুলিশ যে কেসগুলোকে ফাইল করছে, সেই কেসগুলো একটা জেনারেল প্যাটার্ন লক্ষ্য করেন। হুম। কি ব্যাপার? সরকার যেটা চাচ্ছে তারই রিফ্লেকশনস দেখছি ওখানে। তার অর্থটা কি? বিচার বিভাগ তাহলে কি স্বাধীন আছে? এ তো এক্সিকিউটিভ ব্রাঞ্চের যেটা ইচ্ছা, তাদের মনোবাঞ্ছনা, সেটাই তো জুডিশিয়ারি পালন করে যাচ্ছে। কাজে আমি ওই যে মননের যে যে মানুষের ভেতর থেকে যে পরিবর্তনটা, দ্যাট ইজ নট দেয়ার। এই যে পাইকারি কেসগুলো দেওয়া হচ্ছে, আপনার মানে ধরুন একটা সাংবাদিক, আপনাদের মানে আর কি গ্রুপের, মানে আপনাদের প্রফেশনের এক সাংবাদিক, সে হয়তো জীবনে কোনোদিন কোনো চাকুই ধরে নাই, মানে এই ভদ্র টাইপের লোক, এবং খুবই ফ্রেল, হ্যাঁ, আমি দেখলাম যে সেও কিন্তু মার্ডার কেসের আসামি। এতে হাসি পায়। আবার লক্ষ্য করে দেখুন যে মবক্রেসি এবং এই যে ডিম মারামারি নিউ ইয়র্কে যেটা হয়েছে, হুম। সেটাকে আপনি যদি কম্পেয়ার করেন কোর্টে, ঢাকার কোর্ট বিল্ডিং এ যখন একজন আসামিকে আনা হচ্ছে, তখন যে আমরা সার্কাসটাকে দেখছি, এবং ডিম মারছে, লাথি মারছে, এমনকি লাথি মেরে একজনের খুব একটা গোপন অঙ্গকে ই করে দিয়েছে, এই জিনিসগুলো নির্যাতিত কিন্তু কন্টিনিউয়াসলি চলছে। তো চললে পরে তাহলে এটা কি বাইরে থেকে আমি কি মনে করব যে ইজ দিস কান্ট্রি হ্যাজ এ জুডিশিয়াল জাস্টিস? এখানে এখানে বিচার বলে কোনো কিছু আছে? মানে বিচারের যেখানে কক্ষ, বিচারের বিল্ডিং এর ভেতরে যে এগুলো হচ্ছে, যেখানে, হ্যাঁ, যে আপনি দেখছেন যে দস্তুর মতো হেনস্থা করা হচ্ছে, টেনে মহিলা মহিলা একজন প্রাক্তন মন্ত্রীকে আমি দেখলাম যে আরে বাপরে বাপ, যেভাবে হেনস্থা করছে, এগুলো এগুলোর কোনো বিচার হচ্ছে? এরা তো ভিডিওতে আমরা দেখছি কারা করছে। তো এই ভিডিও দেখে তো এদেরকে ইনভাইট করে এদেরকে সাজা দেওয়া উচিত ছিল, কিন্তু এটা ডক্টর মোহাম্মদ ইউনূসের গভর্নমেন্ট করেনি। আমি ওনাকে দারুণ শ্রদ্ধা করি, ওনাকে আমি অনেক সমালোচনা করেছি, অনেক প্রশংসা করেছি, এবং বর্তমানে উনি যেহেতু নির্বাচনটা দিচ্ছেন, সেই জন্য আমি বলছি যে শেষ সব ভালো যার, শেষ ভালো তার। কিন্তু এই যে মবক্রেসির ব্যাপারটা, হুম। এটার যে উনি কোনো বিচার করলেন না, হ্যাঁ, এটা কাদের বুদ্ধিতে হলো আমার জানা নেই, এবং এর সঙ্গে যারা জড়িত, ল মিনিস্টার, বিচার ল, করলেন না, এবং বিচার করলেন না, যদিও মাঝে মাঝে সমালোচনা হয়েছে বিভিন্ন ঘটনার, সরকারের পক্ষ থেকে নো কিন্তু নিন্দা কিন্তু জানানো, সরকারও নিন্দা জানায়, কিন্তু নো আবার নো প্রেসার গ্রুপ বলে এটা একটা জায়েজও করা হয় কিনা। না না, সেটা অ্যাবসলিউটলি আমি মনে করি যে এটা একদম, মানে আমি আমার ভাষা নেই এটাকে কন্ডেম করার জন্য, হ্যাঁ। এটাই কিন্তু যে সিস্টেমটাকে যে একদম নষ্ট। আজকে ডক্টর মোহাম্মদ ইউনূস হয়তো চলে যাবেন, তিনি তার ক্যাবিনেটে, আমি অনেককে চিনি, হুমায়ুন চেনে, হ্যাঁ, আমাদেরই অনেক চেনা জানা লোকজন আছে, তারা কিন্তু অনেকে একদম কোর, অনেস্ট টু দি কোর, হ্যাঁ, বেশ কয়েকজন আমি নাম বলতে পারবো যারা অনেস্ট টু দি কোর। হুম। কিন্তু দুঃখজনক হলো যে ওনাদের এই অ্যাডমিনিস্ট্রেশনটাকে যখন ভবিষ্যতে ইতিহাস লেখা হবে, তখন এটাকে যে মবক্রেটিক গভর্নমেন্ট বলবে না, সেটা কিন্তু আমি কিন্তু হলফ করে বলতে পারবো না। আমি চাই না কেউ বলুক, কিন্তু প্রমাণ দিয়ে তখন এগুলো বলবে যেটা একটা মবক্রেটিক গভর্নমেন্ট, এবং যেখানে কোনো আইন শৃঙ্খলা নেই। কাজে উনি যে জাতিসংঘে দাঁড়িয়ে বললেন যে বিচার বিভাগের উনি রিফর্ম করেছেন, কোথায় সেই রিফর্ম? তার তো আসল যেটা একদম ফান্ডামেন্টাল, যেটা সবচেয়ে ফান্ডামেন্টাল ফাউন্ডেশন স্তরে যেটা আছে, সেখানেই তো আমরা দেখছি যে ডিম মারছে, লাথি মারছে, মানে ঝাঁপিয়ে পড়ছে কোর্ট বিল্ডিং এর ভেতরে। মানে চিন্তা করে দেখেন, কোর্ট বিল্ডিং এ, আপনি যুক্তরাষ্ট্রের কোর্ট বিল্ডিং এ, ক্যান ইউ এভার ইভেন থিঙ্ক টু ডু ইট? ও মাই লর্ড, ইউ ক্যানট ডু দ্যাট। কাজে আমি যেন মনে করি যে এই জিনিসগুলো উনি মানে ঠিক করতে পারেননি, এবং এটার বিচার করা উচিত ছিল।
এটা বিচার না করার জন্য এটা যদি একটা নরমে পরিণত ধন্যবাদ ডক্টর মোস্তফা সরোয়ার। বিচার করা উচিত খুবই ছিল, দুঃখজনক। বিচারকরাই নাকি মবের ভয় থাকেন বলেন, আইনজীবীরা যারা আমাদের অনুষ্ঠানে কথা বলেন তারাও বলেন যে বিচারকরাই নাকি মবের ভয় থাকেন। আমি একটু এই প্রসঙ্গে, আপনি একটা কথা বললেন যে সব ভালো যার শেষ ভালো যার, ভালো তার মানে ফেব্রুয়ারিতে নির্বাচন দেবে, সেই প্রসঙ্গে বলছিলেন। কিন্তু জনাব হুমায়ুন কবির, আপনার কাছ থেকে শেষ প্রশ্ন, যেটি নিশ্চয়ই বহুবার শুনেছেন এবং হয়তো আপনি উত্তরও দিয়েছেন বিভিন্ন সময়, একদম চায়ের দোকান থেকে পাড়া মহল্লা সবখানে আলোচনা, গণমাধ্যমের টকশো টেবিলে পর্যন্ত আসে, আসলেই কি ফেব্রুয়ারিতে নির্বাচন হবে? দিবেন বলছেন, আসলে দিতে পারবেন? দেওয়ার মতো পরিস্থিতি থাকবে? আপনার বিশ্লেষণ। এটা হতে হবে, হতে হবে। তার কারণ হচ্ছে যে আমাদের জন্য এখনো পর্যন্ত অর্থনীতি কিন্তু একটা বড় চ্যালেঞ্জের জায়গা। যতই আমরা বলছি রিজার্ভ বাড়ছে, কিন্তু অর্থনীতিতে কিন্তু গতি নাই। আমাদের বিনিয়োগ বাড়ছে না, কর্মসংস্থান বাড়ছে না। কাজেই বিদেশিদের আস্থা নাই আমাদের অর্থনীতির উপর। তো কাজেই এই বিষয়টা নিয়ে আমার ধারণা যে একটা রাজনৈতিক নির্বাচনের মধ্য দিয়ে একটা রাজনৈতিক সরকার যদি আসে, তাহলে অন্তত এই আস্থাটুকু তৈরি হবে, এটাই আমরা প্রত্যাশা করি। কিন্তু এটাও যে বিষয়টা নিয়ে আলোচনা একটু আগে সরোয়ার ভাই বললেন, আসলে আমাদের এখানে তো প্র্যাকটিক্যালি এখন কোনো প্রতিষ্ঠান নেই। আমি যেহেতু আমলাতন্ত্রের মানুষ ছিলাম এক সময়, এখনো আমি যাতায়াত করি, আমার সাথে কথা হয়, কোনো প্রতিষ্ঠান কিন্তু এখন সক্ষমতা নিয়ে কাজ করতে পারছে না। সেটা পুলিশ বলেন, সিভিল সার্ভিস বলেন, জুডিশিয়ারি বলেন, কোনো প্রতিষ্ঠান নেই। কারণ প্রতিষ্ঠানগুলো এত বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে যে এদের কোনো সক্ষমতা প্রায় নাই। এখন এই অবস্থার কারণেই সরকারটাও কিন্তু দুর্বল। সরকারটাও, যদিও প্রফেসর ইউনূস আছেন বলে সামনে আমরা আমরা কোন রকম টিকে যাচ্ছি, কিন্তু তিনি যদি না থাকতেন তাহলে কি হতো আই ডোন্ট নো। আমরা সত্যিই খুব একটা ক্রিটিক্যাল মোমেন্ট পাস করছি জাতীয় জীবনের জন্য। এবং এই নির্বাচনটা সকলের অংশগ্রহণের মধ্য দিয়ে একটা সুষ্ঠু নির্বাচন যদি আমরা করতে না পারি, গতকালই প্রফেসর আলিরিয়াস কথাটা বলেছে, আমিও কিন্তু তার সাথে দ্বিমত করতে পারছি না। আপনি যদি একটা নির্বাচন না করতে পারেন, তাহলে কিন্তু আপনার অভ্যন্তরীণ নিরাপত্তা এবং আপনার জাতীয় নিরাপত্তা শঙ্কার মুখে পড়তে পারে। কাজে এটা আমাদের করতে হবে। এবং সেখানে সরকারের যেমন দায়িত্ব আছে, সকল রাজনৈতিক দলগুলোর দায়িত্ব আছে, জনগণেরও দায়িত্ব আছে। কাজে এটা আমাদের এখন জাতীয় দায়িত্ব হিসেবে আমাদেরকে দেখতে হবে। নির্বাচনে পরে আমরা কোথায় যাব, এটাও মাথায় রাখতে হবে। আমার ব্যক্তিগত ধারণা হচ্ছে 2-3টা জিনিস বাংলাদেশে ঘটে গেছে, এটা আমরা হয়তো দেখি বা দেখি না। এটা হচ্ছে একটা জেনারেশনাল শিফট বাংলাদেশে হয়েছে। নতুন প্রজন্ম কিন্তু পুরনো ব্যবস্থার সাথে আর অ্যাডজাস্ট করতে পারছে না, বা পারেনি বলেই তারা কিন্তু সেটাকে প্রত্যাখ্যান করেছে। রাজনীতিতেও কিন্তু একটা গুণগত পরিবর্তন হয়েছে, আমরা যদিও সরাসরি এখনো বুঝতে পারছি না। তা আমার ব্যক্তিগত ধারণা, আমরা এই প্যাট্রোনেজ বেসড, কারাপশন বেসড যে পলিটিক্সটা 90 দশক থেকে শুরু করেছিল, 90 প্রথম থেকে, সেটার প্রতি আর মানুষের আস্থা এখন নাই। এবং সামনে অর্থনৈতিক চ্যালেঞ্জগুলো আরো বড় হয়ে আসবে। আগামী বছর আমরা গ্রাজুয়েট করার চিন্তা করছি, আগামী বছর যদি নাও হয় আরো 1-2 বছর পাবো। কিন্তু গ্রাজুয়েশন মিনস হিউজ রিফর্ম আন্ডার কম্পালশন। আপনার কোনো অপশন থাকবে না, আপনি বাইরের সাথে সব রিনেগোশিয়েট করতে হবে আপনাকে। আপনি কিভাবে করবেন, এবং ওই রিনেগোসিয়েশনের কনসিকুয়েন্স আপনার ডোমেস্টিক সিস্টেমের, ইকোনমির উপর প্রভাব বিস্তার করবে। আপনাকে মোর প্রোডাক্টিভ হতে হবে কম্পিটিটিভ ওয়ার্ল্ডে টিকতে গেলে, মোর কম্পিটিটিভ হতে হবে। আপনাকে তখন প্রোটেকশন পাবেন, এলডিসি হিসেবে যে প্রোটেকশন গুলো আছে সব চলে যাবে। এখন যে সরকার, ভবিষ্যৎ সরকার আসবে, তাকে ভিন্নভাবে চিন্তা না করলে আমার আমার এটা আমার ব্যক্তিগত ধারণা বলছি, সরকার চালানোই তাদের জন্য ডিফিকাল্ট হয়ে যাবে। যত যত বেশি একেবারে জনগণের পূর্ণ আস্থা নিয়ে আসলেও তারা যদি ডেলিভার না করতে পারে, দেন উইল হ্যাভ এ হিউজ চ্যালেঞ্জ। কাজেই সকলকেই আমাদের মনে রাখতে হবে যে একটা বড় কাজ আমাদের সামনে আছে, সেটাকে সম্পন্ন করতে হলে সবাইকে একসাথে কাজ করতে হবে।